ওকে, আমরা আজকে করব 18 নাম্বার থেকে 5.1 এর সেকেন্ড ক্লাস। আজকে আমাদের 5.1 এর সেকেন্ড ক্লাস। খুবই ইজি একটা অঙ্ক, সময় একদমই নষ্ট করা যাবে না এটাতে। কি বলছে দেখো, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দেখো, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। খুব ইজি একটা অঙ্ক। তো এখানে এর যার সাথে থাকে আমরা জানি, র এর যার সাথে থাকে তাকে আমরা এক্স ধরে নিই। তো একক স্থানীয় অঙ্কের সাথে আছে, তো এটাকে আমরা এক্স ধরে নিব। কি লিখবো? ধরি একক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স, আর দশক স্থানীয় অঙ্কটা একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। তাহলে দশক স্থানীয় অঙ্ক হবে একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ, 2x। এবার বলল, দেখাও যে সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির 7 গুণ। তাহলে আগে সংখ্যাটি বের করি। আমরা গত ক্লাসেও জেনেছিলাম সংখ্যাটি মানে কি, একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ, দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ, তারপর এটা যোগ। একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ, দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ। তাহলে কত হবে? এক্স প্লাস 10 × 2 = 20 এক্স, টোটাল কত হবে? 21 এক্স। পেয়ে গেলাম সংখ্যাটি। সংখ্যাটি পেয়ে গেছি। তো ওরা বললো দেখাও যে সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির 7 গুণ। অঙ্কদ্বয়ের সমষ্টি মানে কি? x + 2x। তাহলে 7 গুণ বলছে না? আচ্ছা, এটাকে তাহলে 7 দিয়ে ভেঙে ফেলি। 7 দিয়ে যদি ভাঙি, কত হলে আর 21 হয়? সাথে সাথে কি করলে 21 হয়? 3 × 7 = 21। এই, ভেরি গুড, 3 × 7 = 21, তাহলে 7 × 3x লিখলাম। এই 3x টাকে, খেয়াল করো, এই 3x টাকে আমি চাইলে কিভাবে লিখতে পারি? স্যামসাং নামে কে জানি জয়েন দিল, তুমি তোমার নামটা একটু চেঞ্জ করো। স্যামসাং এস এন, তোমার নামটা একটু কষ্ট করে চেঞ্জ করো প্লিজ বাবা। আচ্ছা, এখন এই 3x টাকে দেখো তো আমরা এভাবে করে লিখতে পারি কিনা। x + 2x আকারে লিখতে পারছি না? তো x + 2x মানে কি? Yes, sir. x + 2x কথাটার মানে কি? এক্স হচ্ছে একক স্থানীয় অঙ্ক, আর 2x হচ্ছে দশক স্থানীয় অঙ্ক। তাহলে কি, একক স্থানীয় অঙ্ক যোগ দশক স্থানীয় অঙ্ক, মানে অঙ্কদের সমষ্টি বোঝাচ্ছে না? এই কথাটার মানে কি, এই জায়গায় আমরা কি লিখতে পারবো? এই জায়গাটাতে আমরা কি লিখতে পারবো? ব্র্যাকেটের মধ্যে এই জায়গায় আমরা কি লিখতে পারবো? অঙ্কদ্বয়ের সমষ্টি কথাটা লিখতে পারবো। তাহলে দেখো, সংখ্যাটি হচ্ছে অঙ্কদ্বয়ের সমষ্টির 7 গুণ, x + 2x। এক্স হচ্ছে একক স্থানীয় অঙ্ক, 2x হচ্ছে দশক স্থানীয় অঙ্ক। তাহলে একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের সমষ্টির 7 গুণ হচ্ছে সংখ্যাটি। সবাই কি বুঝতে পারছো না? আমি তোমাদের আবার বলি, একক স্থানীয় অঙ্ক এক্স, তাহলে দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 2x। আমরা এখান থেকে সংখ্যাটি বের করলাম। 7 গুণ বলছে তাই আমি 7টাকে আলাদা করে ফেললাম। তাহলে কত আসে? 3x। 3x টাকে আমরা কি লিখতে পারি? এই সংখ্যা দুইটার সমষ্টি আকারে লিখতে পারি। লিখলাম। তাহলে এখানে এটা মানে কি, অঙ্কদের সমষ্টি না? তাহলে x + 2x এর 7 গুণ মানে সংখ্যাটি হচ্ছে অঙ্কদের সমষ্টি 7 গুণ। প্রমাণিত। সবাই কি বুঝতে পেরেছো? স্যার, লাস্টের লাইনটা আরেকবার বুঝিয়ে দেন। বলো তো, লাস্টের আগের লাইনটা কি কি বলেছে? 7 × x + 2x। বলো, এক্স মানে কি?
বলো বাবা। ঠিক আছে, তুমি তোমার জুমটা আনইনস্টল করে আরেকবার ইনস্টল করে দেখো, আশা করি ঠিক হয়ে যাবে। ওকে, বলো। ইউকে, তুমি বলো বাবা। এক্স মানে কি বলো? একক স্থানীয় অঙ্ক, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। টু এক্স মানে কি? দশক স্থানীয় অঙ্ক। আর এক্স প্লাস টু এক্স মানে কি? একক স্থানীয় অঙ্ক যোগ, বলো। দশক স্থানীয়। তার মানে এদের দুজনের যোগফল না, অঙ্কদের সমষ্টি না? তাহলে সংখ্যাটি আচ্ছা। হচ্ছে অঙ্কদের সমষ্টির 7 গুণ। বলো, আচ্ছা আচ্ছা। বুঝে গেছে কিনা? হ্যাঁ। সত্যি সত্যি বুঝতে পেরেছো? ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি পরের অঙ্কের কাছে। পরের অঙ্কটা কি বললো? 19 নাম্বার অঙ্কটা, মনোযোগ দাও। দেখো, একজন ক্ষুদ্র ব্যবসায়ী 5,600 টাকা বিনিয়োগ করে 1 বছর পর কিছু টাকার উপর 5% এবং অবশিষ্ট টাকার উপর 4% লাভ করলেন। কথাটার মানে বুঝো। ধরো, ধরো সারেগামাপা, সে হচ্ছে বাদাম ব্যবসায়ী। সে বাদাম বিক্রি করে, মানে আমাদের কোচিং এর সামনে বাদাম বিক্রি করে টোটাল 5,600 টাকা ইনকাম করছে। ঠিক আছে? এখন এই 5,600 টাকা সে একটা ব্যাংকে রাখবে না, সে একটা ব্যাংকে কখনো বিশ্বাস করে না, যেহেতু সে বাংলাদেশে বাস করে। সে কি করলো, দুইটা ব্যাংকে রাখলো ভেঙে ভেঙে। টোটাল কত টাকা? 5,600 টাকা সে কয়টা ব্যাংকে রাখলো? দুইটা ব্যাংকে। ঠিক আছে? কিভাবে করে ওই যে রাখবে? কিছু টাকা, একটা মিনিট, হ্যালো, ব্লার হলো না কেন? আচ্ছা, হয়ে গেছে, আমি খেয়াল করিনি। ওকে, সে এমন ভাবে টাকাটা রাখতেছে দুইটা ব্যাংকে, একটা ব্যাংক তাকে দিচ্ছে 5% মুনাফা। তোমরা কেন এখানে ড্রয়িং করতেছো বলো তো বাবা? শ্রেয়াস, okay, দেখো, আম, সে কিছু টাকার উপর 5% করে মুনাফা পাচ্ছে, আর বাকি টাকার উপর 4% করে মুনাফা পাচ্ছে। তো সে মনে করো দুইটা ব্যাংকে টাকাটা রাখছে। একটা ব্যাংক তাকে 5% মুনাফা দিচ্ছে, আর একটা ব্যাংক তাকে আরেকটা ব্যাংক তাকে 4% করে মুনাফা দিচ্ছে। একটা ব্যাংক দিচ্ছে 5%, আর একটা ব্যাংক দিচ্ছে কি 5%। বলো, বুঝতে পারছো কিনা? বলো, বুঝে গেছে কিনা? হ্যাঁ। ওকে, তো কত টাকার উপর 5% রাখছে সেটা আমরা জানি না, আবার কত টাকার উপর 4% মুনাফা পাইছে সেটাও আমরা জানি না। এটা আমরা ধরে নিব। ঠিক আছে? ধরি। হ্যালো, নমস্কার। তোমরা একটু বাসায় বলিও, আমাদের যে জুম ক্লাসটা হচ্ছে, অনেকের গার্ডিয়ান কিন্তু জানে না। ঠিক আছে? এখন আমার ফোন দিয়ে মানে বলতে হলো আর কি, মানে গার্ডিয়ান আমাকে এসে বলে গেছে, একটু প্লিজ আমাকে বলবেন। এই জন্য এক্সট্রা কেয়ার নিয়ে বললাম। আসো, কি করলো দেখো। কিছু টাকার মানে কত টাকার উপর 5% আমরা জানি না, কত টাকার উপর 4% সেটাও আমরা জানি না। ধরি 5% মুনাফা পাই এক্স টাকার উপরে। তাহলে সারেগামাপা বলো তো, তুমি 4% মুনাফা পাও কত টাকার উপরে তাহলে? সারেগামাপা বলতে পারবা? স্যার 4x। কি বলে? বুঝে শুনে বলো। স্যার ওয়াই টাকা। এখানে তো দুই চলক ধরার সুযোগ নাই, এক চলক দিয়ে। চারপারটা কি বলছিলাম? এক চলকের স্যার চারপার। 5% যত টাকা
মুনাফা বাবদ সেটা বাজারে, তো সেটাকে মাইনাস করে লিখতে হবে। ভেরি গুড। আমি তোমাদেরকে আবার বলি, বাদাম বিক্রি করে সারেগামাপা 5,600 টাকা পাইছে। তো সে একটা ব্যাংকে টাকাটা রাখতেছে না, দুইটা ব্যাংকে রাখছে। একটা ব্যাংক তাকে 5% করে মুনাফা দিচ্ছে, আর একটা ব্যাংক তাকে 4% করে মুনাফা দিচ্ছে। ধরলাম 5% করে যে ব্যাংকটা তাকে মুনাফা দিচ্ছে সেখানে রাখছে এক্স টাকা, মানে 5,600 টাকার এক্স টাকা রাখছে। তাহলে বাকি আছে আর কত টাকা? বাকি আছে আর কত টাকা? 5,600 মাইনাস এক্স টাকা। এই টাকাটা রাখছে 4% মুনাফা যে দিচ্ছে সেই ব্যাংকটাতে। বলো এবার বুঝা গেছে কিনা? ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। তাহলে 4% মুনাফা হবে, তাহলে বাকি টাকার উপর, বাকি টাকা তাহলে কত? 5,600। সারগামাপা তুমি কথা বলছো না কেন? তুমি কি বুঝতে পেরেছো? সারগামাপা, সে নেই ক্লাসে। আচ্ছা, আচ্ছা, এখন দেখো, দেখো 5%-এর ক্ষেত্রে, পাঁচ আচ্ছা স্যার, পার্সেন্টের 4%টা আগে লেখা যাবে না? 4% অবশ্যই মুনাফা লেখা পায় যাবে। এক্স টাকার এখানে উপর। আগে যেটা আছে সেটাকে আগে লিখলাম আর কি, যে আগে আছে তাকে আগে লিখলাম। আচ্ছা। ঠিক আছে, ওকে। তাহলে 5%-এর ক্ষেত্রে বলো তো, আই সমান, আচ্ছা তুমি এগুলো মনে হয় ভুলে গেছো, রোলে পড়ছিলা। 5%-এর ক্ষেত্রে মুনাফার হার, বলো তো মুনাফার হারকে কি দিয়ে প্রকাশ করে? আর দিয়ে। আর সমান কত? পার্সেন্ট। 5%। 5% মানে কি? 5/100। 100। মুনাফার, এই আমরা ছোটবেলায় একটা সূত্র পড়ছিলাম, তোমাদের দেখো এগুলো মনে আছে কিনা? আই সমান পি এন PRN। আর, পি আর এন, হ্যাঁ, পি এন আরও বলি বা পি আর এন এনও বলি। আই হচ্ছে মুনাফার হার, পি হচ্ছে কি মূলধন, এন হচ্ছে কি নেট টাইম মানে সময়, আর হচ্ছে কি মুনাফার হার। তো মুনাফার হার হচ্ছে এটা লিখলাম। এরপরে মূলধন, মূলধন, আচ্ছা এটাকে আর 1 লিখি। মূলধন P1 সমান হচ্ছে কত? এক্স। মূলধন পি হচ্ছে কি এক্স। খেয়াল করো, 5%-এর জন্য মূলধন হচ্ছে কি এক্স। ঠিক আছে, আচ্ছা। এরপরে তাহলে পি আর এন, এন হচ্ছে কি 1 বছর, কিছু 1 বছর পর। তাহলে কয় বছরের জন্য সে টাকাটা রাখছে? 1 বছরের জন্য। তাহলে সময়, সময় এন সমান হচ্ছে কি, N1 হচ্ছে কি 1 বছর। ওকে, এখন মুনাফা, মুনাফা হচ্ছে কত? I1। আমরা জানি আই সমান কি, পি এন আর বা পি আর এন। তাহলে পি না লিখে কি লিখবো? P1। এন না লিখে কি লিখবো? N1। আর না লিখে কি লিখবো? R1। পি এর জায়গায় কি বসবে? P1 এর জায়গায় কি X। বসবে? এক্স। N1 এর জায়গায় 1, R1 এর জায়গায় 5/100। তো এটাকে যদি আমরা লিখি কি লিখতে পাই? 5x/100। এটা হচ্ছে I1, এটা হচ্ছে কি I1। এরপরে 4%-এর ক্ষেত্রেটা এভাবে করে হিসাব করি। 4%-এর ক্ষেত্রে, 4%-এর ক্ষেত্রে দেখো, মুনাফার হার, সবাই দ্রুত লিখে ফেলো, মুনাফার হার R2 সমান কত? 4%। 4% মানে কি? 4/100। মূলধন P2, মূলধন কত? 5,600। 5,600 মাইনাস এক্স টাকা। এ জানি আবার সাউন্ড অন করে ফেলছে, দয়া করে সাউন্ড অন করিও না প্লিজ। আচ্ছা, ফাতিমা, মিশাল, বিন, মেজবা, সাউন্ড গুলো অফ রাখো। তোমাদের কোনো কোশ্চেন থাকলে পরে আমি তোমাদের থেকে কোশ্চেন নিবো, কেমন? মূলধন হচ্ছে, পিঠে হচ্ছে এত টাকা। সময়,
N2 সমান 1 বছর, লিখলাম। মুনাফা I2 সমান P2 N2 R2। P2 মানে কি? 5600 মাইনাস এক্স, 5600 মাইনাস এক্স। N2 কত? 1। R2 কত? 4/100। এটাকে কি লিখে যায়? 4 গুণ 5600 মাইনাস এক্স ডিভাইডেড বাই 100 লিখলাম। এটা লিখলাম। ওকে, এরপরে এতটুকু তো আমরা করে ফেলছি। তোমরা একটা জিনিস খেয়াল করছো, এখানে একটা টার্ম কিন্তু আসে নাই, একটা আমরা ইউজই করি নাই। কি বলছে সে? মোট সারগামাপা মোট 256 টাকা লাভ করছে। ঠিক আছে, মোট কত টাকা লাভ করছে? 256 টাকা। বাদাম বিক্রি করে সে 256 টাকা লাভ করে ফেলছে। মানে সে একটা বিরিয়ানি কিনে ফেলতে পারবে চাইলে। তো এই দুইটা ব্যাংক থেকে না টাকাটা লাভ করছে। প্রথম ব্যাংক থেকে সে কত টাকা লাভ করছে? I1 কত? 5x/100। দ্বিতীয় ব্যাংক থেকে সে কত টাকা লাভ করছে? 4%। মানে হচ্ছে এটা। তাহলে আমরা লিখতে পারি না প্রশ্ন মতে I1 প্লাস I2 সমান কত? 256 টাকা। তা I1 হচ্ছে কত? I1 হচ্ছে কত? 5x/100 যোগ I2 কত? 4 × 5600 মাইনাস এক্স ডিভাইডেড বাই 100। তোমরা এইবার আশা করি বুঝতে পারছো কেন আমি কাটাকাটি যাওয়া সত্ত্বেও কাটাকাটি করি নাই। একজন বলছে স্যার আপনি কাটাকাটি করেননি কেন? ইচ্ছা করে। এই যেমন ধর 100 100 লসাগু কত? 100। এটা আরো ইজি হয়ে যায় না? 100 লসাগু নিলাম, তাহলে কত কত থাকে দেখো। 5x প্লাস 5600 × 4, 2 2 4 0 0, মাইনাস 4 দিয়ে গুণ করলে 4x ইজ ইকুয়াল টু 256। বা উপরে কি থাকে দেখো, 5x মাইনাস 4x মানে কি? শুধু এক্স, প্লাস 2 2 4, দুইটা শূন্য লিখলাম। এখন নিচের 100 টাকার এখানে না রাখি, 100কে উপরে পাঠাই দিই। তো 256 × 100 কত হচ্ছে? 25600 লিখলাম। বা x সমান 25600 লিখলাম। প্লাস এটা যদি সমান ওই পাশে যায় কি হবে? -22400। তাহলে 256 থেকে যদি বিয়োগ করি কত আসছে? 3200। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত? 3200 টাকা। এখন প্রশ্ন কি বলছে? কত টাকার উপর 5% লাভ করে? আমরা কি লিখছি? 5% মুনাফা পায় কত টাকার উপর? এক্স টাকার উপর না? তাহলে এক্স টাকাটা চলে আসছে তো। তাহলে আনসার হচ্ছে কত? সুতরাং কি লিখবো? যদি বলে 4% মুনাফা পায় কত টাকার উপর, কোশ্চেন কিন্তু দিতে পারে 4% মুনাফা পায় কত টাকার উপর, সেক্ষেত্রে আমরা কি করব? 5600 থেকে 3200 টাকে বিয়োগ করতাম। ঠিক আছে? তো বুঝতে হবে তোমাকে কি বলছে। যদি বলে 5% তাহলে এক্স, যদি বলে 4% তাহলে কি? 5600 মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে কি লিখবো? সুতরাং 5% মুনাফা পায় 3200 টাকার উপরে। এটা হচ্ছে আনসার। সবাই কি বুঝতে পেরেছো? স্যার একটু তোলার টাইম দিন। অ্যাসেস নিয়ে নাও। স্যার আরেকবার পুরোটা আরেকবার বুঝাতে গেলে কষ্ট হয়ে যাবে। কোন লাইনটা বুঝাতে হবে বলো, আমি সেই লাইন থেকে বুঝাই দিচ্ছি। প্রশ্ন মতে থেকে। প্রশ্ন মতো থেকে বলো, সারেগামাপা এই বাদাম বিক্রি করে টোটাল কত টাকা লাভ করেছে? 256 টাকা লাভ মানে কি? মুনাফা। লাভ মানে কি বলো? মুনাফা। মুনাফা। বলো প্রথম মুনাফা কত ছিল? I1। হ্যাঁ। দ্বিতীয় মুনাফা কত ছিল? I2। তাহলে দুইটা মুনাফা মিলে কত? 256 না? তাহলে I1 প্লাস I2 হচ্ছে 256। বলো বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ। আহ, তোমার তুমি কোশ্চেন করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু তোমাকে অবশ্যই এনশিওর করতে হবে তুমি যে জায়গায় বসছো সেই জায়গাটা খুব
মানে নীরব একটা জায়গা, মানে তোমার আশেপাশে কোনো বাচ্চা ছেলের আওয়াজ নাই, কেমন, কারো কোনো আওয়াজ নেই, ওইরকম জায়গায় তুমি তুমি বসার চেষ্টা করবা। তাহলে মানে বাকিদের ওর কোনো ডিস্টার্ব হবে না। দেখো, I1 বসালাম, I2টাকেও বসালাম, 100টাকে লসাগু নিলাম, তাহলে কি হয়, 5x প্লাস এটার সাথে গুণ করে এটা পেলাম। বলো, বুঝতে পেরেছো? হ্যাঁ। আর কিছু বুঝাতে হবে? 5x থেকে 4x দিলে কত হয়, এক্স প্লাস না। 2 2 4, দুইটা শূন্য, 100 কোথায় আছে, নিচে, ওই পাশে গেলে কি গুণ হয়ে যাবে, তাহলে 2 5 6, দুইটা শূন্য হয়ে গেল, এক্সটাকে রাখলাম, বাকিটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম, হয়ে গেল 3200। অর্থাৎ সে 5% মুনাফা পাইছে 3200 টাকার উপর। সারগামাপা 5% মুনাফা পাইছে 3200 টাকার উপর। যদি বলি 4% মুনাফা পাইছে কত টাকার উপর, কি করব বলো তো? এক্স এর মান বসাই দিব। এই জায়গায় এক্সপেরিমেন্টটা বসাই দিব, তাহলে 4% মুনাফা হবে এত টাকার উপরে। আশা করি সবাই বুঝতে পেরেছো। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। চলে স্যার যাবো একটু পরের দাঁড়ান, অঙ্কে? আমাকে আবার দাঁড়াতে হবে? একটু একটু দাঁড়ান। দাঁড়াবো? বসে বসে পড়াই প্লিজ। স্যার ওয়েট করেন একটু। স্যার একটু একটু ওয়েট ওয়েট করতে করবেন। পারবো, সমস্যা ওয়েট করতে পারবো, সমস্যা নেই। তবে দাঁড়াতে গেলে একটু কষ্ট হবে, মানে বসে বসে পড়াচ্ছি, আবার দাঁড়ায় যাবো তো তোমাদের জন্য। ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে 20 নাম্বার অঙ্কটা। এটা খুবই ইম্পর্টেন্ট। ওফ, আরো অনেকগুলো অঙ্ক বাকি আছে, আমরা অত সময় নষ্ট করতে পারবো না। তোমরা দ্রুত লিখে ফেলবা, কেমন বাবা? দ্রুত লিখে ফেলবা। দেখো, একজন বালিকা বিদ্যালয়, কথাটা খুবই ইম্পর্টেন্ট। বালিকা বিদ্যালয়ের কথা বলেছে, কারণ এখানে একটা ব্যাপার আছে। হ্যাঁ, তো ওই বিদ্যালয়ে হয় না, মানে বলে না, আমি মানে বালিকাদের মধ্যে যে ঘটনাটা ঘটে আর কি, ছেলেদের মধ্যে তো ঘটে ওইরকম ঘটনা, মানে দৌড় সমস্যা নেই। আমরা যেমন আমাদের 8 জনের বেঞ্চগুলোতে ছেলেরা 10 জন বসলেও তেমন কিছু বলে না, ওরা আরাম করে বসে যায়, তোমরা হয়তো বা দেখছো জিনিসটা 10 জনের থেকে বেশি বসে মাঝে হ্যাঁ, মাঝে। হ্যাঁ, তাও কেউ কিছু কোনো কমপ্লেন করে না। কিন্তু একটা জিনিস খেয়াল করো, ডান পাশে যে সিট গুলো আছে, যে বেঞ্চ গুলো আছে, সেগুলো কিন্তু 7 জনের বা 6 জনের। সেখানে 4 জন বসলে মেয়েরা কি করে, না 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 না, তুমি প্লিজ আর একটা বেঞ্চে বসো প্লিজ, তুমি ওই বেঞ্চে বসো, এরকম করে। তারপরে মানে বেঞ্চ খালি না থাকলেও কিন্তু বসতে দিবে না, এরকম একটা ঘটনা ঘটে না? হ্যাঁ, তো এই ঘটনা থেকেই মূলত অঙ্কটা দেওয়া। স্যার ঠিক আছে, এই ঘটনা থেকে মূলত এই অঙ্কটা দেওয়া। না, আমি এটা ওদেরকে দোষ দিচ্ছি না, খাটো করছি না, মানে এটা হয়ে আসে, এটা প্রতি প্রতি বছরই দেখা যায় এটা। তো এই ঘটনা থেকে মূলত অঙ্কটা দেওয়া, এই জন্য স্পেশালি বলছে। এখানে তো বলতে পারতো একটি বিদ্যালয়ে, এটা না বলে তারা কি বলেছে, একটা বালিকা বিদ্যালয়ে। পয়েন্ট টু বি নোটেড। দেখো, একটি শ্রেণীকক্ষে প্রতি বেঞ্চে 6 জন করে ছাত্রী বসলে, মানে প্রতি বেঞ্চ মানে কি, এক বেঞ্চে যদি একটু চাপাচাপি করে যদি 6 জন বসে, তাহলে পিছনে 2টা বেঞ্চ খালি থাকে। কথাটা মাথায় নাও, চিন্তা করো, একটা বেঞ্চে যদি 6 জন বসে, তাহলে কয়টা বেঞ্চ খালি থাকে, 2টা বেঞ্চ। একটু চাপাচাপি করে বসছে, কয়টা বেঞ্চ খালি, 2টা বেঞ্চ খালি। এবার গরমকালে ওরা বলছে না, আমি চাপাচাপি করে বসবো না, কম বসবো, একজন করে কম বসতেছে, কয়জন করে বসতেছে, 5 জন করে। একটা বেঞ্চে যদি এখন 5 জন করে বসে, হ্যাঁ, একটা বেঞ্চে যদি এখন 5 জন করে বসে, তাহলে নাকি 6 জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয়। এই ঘটনাটাই ঘটে। তুই দাঁড়ায় থাক, ওর কথা হচ্ছে কি, তোরা দাঁড়ায় থাক, তারপরে তোকে আমি এখানে বসতে দিব না, গরমকাল, অনেক গরম লাগছে, আমাকে একটু আরাম করে বসতে হবে। ছেলেরা হলে বলছে না দোস্ত প্লিজ, তুই 2 জন 2 জন করে বয়, পারলে আরো দাঁড়ায় থাকতো না, তুই আমার এখানে আর পারলে একজনের জায়গায় 2 জন বয়, কোনো সমস্যা নাই, তারপরে তুই বয়, এখানে বয়। তো এই ঘটনাটা ঘটছে এখানের মধ্যে, কেমন? তো এটা বলছে ওই শ্রেণীর বেঞ্চের সংখ্যাটা বের করতে বললো। ওই শ্রেণীর কিসের সংখ্যা বের করতে হলো, বেঞ্চের সংখ্যা। এটাকে অনেক ভাবে করা যায় অঙ্কটাকে, অনেক ভাবে। তো আমরা ধরি ওই শ্রেণীতে ছাত্রী আছে ধরো x জন, বেঞ্চ পরে বের করি। দুইভাবেই করা যায়, বেঞ্চ ধরি বেঞ্চ আছে x টি, ওভাবে করেও করা যায়। বাট ইজি ওয়ে হচ্ছে, ধরি ছাত্রীর সংখ্যা হচ্ছে x জন। আমার সাথে সাথে লিখে ফেলো তোমরা। ধরি
বিদ্যালয়ে ছাত্রী সংখ্যা সমান এক্স জন। ঠিক আছে, এখন দেখো, এক বেঞ্চে 6 জন করে বসলে, তাহলে প্রতি বেঞ্চে প্রতি বেঞ্চে 6 জন করে বসলে, প্রতি বেঞ্চে 6 জন করে বসলে কি ঘটবে দেখো। তার মানে কি, 6 জন বসে একটি বেঞ্চে। 6 জন বসে কয়টি বেঞ্চে? একটি বেঞ্চে। এরপর তাহলে একজন বসে কয়টি বেঞ্চে? একজন বসতে পারে 1/60 বেঞ্চে। তাহলে মোট ছাত্রী আছে কজন? এক্স জন। এক্স জন বসে x/60 বেঞ্চে। বলো এটা বুঝতে পারছো কিনা তোমরা সবাই, তাড়াতাড়ি বলো। স্যার বলো। মাঝখানে একজন বসে 1/6 এই লাইনটাকে স্কিপ করে এক্স জন বসে অবশ্যই, x/6 হয় নট, এটা করা যাবে হয় না? নট, অবশ্যই লিখা যাবে, এটাই বলতে যাচ্ছিলাম, লিখা যাবে, কোনো সমস্যা নেই। তাহলে 6 জন করে বসতে, তাহলে একজন বসতে, তাহলে এখানে তো সবাই বসে গেছে। কথাটা বুঝো, এখানে দুইটা ঘটনা। প্রথম ঘটনায় কাউকে দাঁড়ায় থাকতে হয়নি, বরঞ্চ আরো দুইটা বেঞ্চ খালি ছিল। তাহলে বলো তো এক্ষেত্রে মোট বেঞ্চ সংখ্যা কতটি হবে? স্যার এক্ষেত্রে এখানে x/6 কেন লিখছেন? বলো কেন লিখছি? মৌখিক ওয়ানের নিয়ম, সাথে কি এক্স? এক্স, মৌখিক নিয়ম, আচ্ছা। মৌখিক নিয়ম। তুমিই বলো, মোট বেঞ্চ সংখ্যা কতটি হবে? দেখি বলতে পারো কিনা। পারবা? হ্যাঁ। মোট বেঞ্চ সংখ্যা কতটি হবে? শোনো, তুমি আবার বুঝো। স্যার এক সাউন্ড বেঞ্চ, শোনা যাচ্ছে না। আমার সাউন্ড তো শোনা যাচ্ছে, নাহলে সবাই বলতো। সবাইকে আমার সাউন্ড শুনতে পাচ্ছো? ইয়েস স্যার, পরিষ্কার শোনা যাচ্ছে। তুমি হয় তোমার Yes, sir. মোবাইলের স্পিকার ঠিক করো, না হলে তোমার Yes, কান, sir. নিউ মার্কেট গিয়ে পরিষ্কার করে আসো। নিউ মার্কেটে অনেকগুলো কানের ডাক্তার বসে, মোড়া নিয়ে বসে ওখানে, কেমন? ওখানে আমার নাম বলে ডিসকাউন্ট দিবে। আসো এবার পড়ায়। তাহলে সৃষ্টি চক্রবর্তীকে বলছি, 6 জন বসে একটি বেঞ্চে, তাহলে এক্স জন বসে x/60 বেঞ্চে। এই এক্স জন বসছে x/60 বেঞ্চে, এগুলো তো বসে গেছে। বেঞ্চ খালি আছে কয়টা বলো তো? সৃষ্টি, বেঞ্চ খালি আছে কয়টা? কথা বলো। প্রাপ্তি, তুমি কি আছো ক্লাসে? প্রাপ্তি সেনগুপ্ত, তুমি কি ক্লাসে আছো? Yes, sir. হ্যালো প্রাপ্তি সেন, ক্লাসে আছো? Yes, sir. বলো, বসছে কয়জন? বসছে 6 জন। অবাতিল্লা কান্টানা, মানে সবাই, মানে কয়টা বেঞ্চে বসতে পারছে? x/6টা বেঞ্চে, হ্যাঁ কি না? বুঝো হ্যাঁ। নাই? 6 জন বসছে একটা বেঞ্চে। তুমি ভালো করে বুঝো, 6 জন বসছে একটা বেঞ্চে, তাহলে মোট স্টুডেন্ট হচ্ছে কজন? এক্স জন। তাহলে এক্স জন বসছে মোট কয়টা বেঞ্চে? x/60 বেঞ্চে, হ্যাঁ কি না বলো? Yes, বসছে, sir. হ্যাঁ। মানে বেঞ্চ আর খালি নাই, x/60 বেঞ্চে বসে গেছে, বসে গেছে। আর খালি আছে কয়টা? পিছনে খালি আছে কয়টা বলো তো? 2টি বেঞ্চ। তাহলে এক্ষেত্রে মোট বেঞ্চ কয়টা হবে? বসছে হচ্ছে x/6, খালি আছে কয়টি? দুইটি। এটা না মোট বেঞ্চ? কিভাবে আসছে আমি আবার বলি। এটা হচ্ছে কি, এটা মানে কি, বসে আছে, বসে গেছে x/60 বেঞ্চে, খালি আছে কয়টি বেঞ্চ? দুইটি বেঞ্চ। তো এক্ষেত্রে মোট বেঞ্চ হচ্ছে কি x/6 + 2। বলো বুঝা গেছে কিনা? সৃষ্টি, প্রাপ্তি, হ্যাঁ স্যার, বুঝছি। প্রজ্ঞা, প্রাপ্তি, বুঝা গেছে কিনা বলো, তাড়াতাড়ি বলো, সময় কম। বুঝছি। কথা বলে না, বুঝা গেছে, ওকে। তাহলে মোট বেঞ্চ সংখ্যা হচ্ছে x/6 + 2টি, বুঝে গেছি। এবার নেক্সট টপিকে আসো। গরমকাল আসছে, এবার বেঞ্চে কয়জন করে বসছে? 5 জন করে। কয়জন করে বসছে? 5 জন। তাহলে এবার আমি এটাকে লাল কলম দিয়ে লিখি। প্রতি বেঞ্চে
5 জন করে বসলেন। প্রতি বেঞ্চে 5 জন করে বসলে দেখো কি হবে, দেখো লালটা একটু বেশি চোখে লাগছে। দেখো কি লিখবো, 5 জন বসে একটি বেঞ্চে, একজন বসে 1/5টি বেঞ্চে। এবার আমাকে বলো, এক্স জন বসে কথাটা কি এখানে লিখতে পারবো? ইয়েস যদি স্যার। না স্যার। পারি, নো, না এক্স বাই স্যার। ফাইভ নো, হবে স্যার। নো। এক্স বাই ফাইভ। 5 জন করে যখন বসছে, হ্যাঁ। সবাই কি বুঝতে পারছে? যেমন স্যার এখানে তো, x+6 হবে। না, একটু বুঝো জিনিসটা, আমি আরেকবার বলি। সরি স্যার, এক্স আরেকবার, x-6 হবে স্যার। হ্যাঁ একটু বলি, বুঝো জিনিসটা। 6 জন করে যখন চাপাচাপি করে যখন বসছিল, সবাই বুঝতে পারছে, বরঞ্চ আরো 2টা বেঞ্চ খালি ছিল। কথাটা ভালো করে বুঝো। যখন 6 জন করে বসছে, তখন তো সবাই বুঝতে পারছে, আর বরঞ্চ আরো 2টা বেঞ্চ খালি ছিল। কিন্তু যখন একটু আরাম করে বসছে, 5 জন করে যখন বসতেছে, 5 জন করে যখন বসতেছে, বেঞ্চ তো খালি নাই, যেমন আগে তো 2টা বেঞ্চ খালি ছিল। তো সেই জন্য তুমি এখানে +2 করছিলা। মানে তোমরা আমার কথা বুঝছো কিনা জানি না। মানে যখন চাপাচাপি করে বসছে, তখন আরো 2টা বেঞ্চ খালি ছিল। তাহলে বসছে হচ্ছে x/6, খালি ছিল হচ্ছে আরো 2টা। মোট বেঞ্চ সংখ্যা বের করে ফেলছি, লিখে ফেলছি। কিন্তু যখন একটু আরাম করে বসছে, 5/5 জন করে যখন বসতেছে, তখন সবাই কিন্তু বুঝতে পারে নাই। 5 জন আরাম করে বসে ঠিক আছে, কিন্তু আরো 6 জন কি বাইরে স্যার এখানে x-6 জন বসা হবে না? আচ্ছা, আমি এই জন্যই আসলে সাউন্ডটা অফ করে রাখি মাঝে মাঝে। আমি আগে বলি, আমাকে বলতে দাও। আমি পারি তো জিনিসটা, আমাকে একটু বলতে দাও বাবা। তো সবাই তো বুঝতে পারে নাই। এখানে তো এক্স জন বুঝতে পারছিল বলে আমরা x/6 লিখছিলাম, কিন্তু এখন তো সবাই বুঝতে পারে নাই। 6 জন আরো দাঁড়াই ছিল বাইরে, বা ক্লাসের পিছনে 6 জন দাঁড়াই ছিল। তাহলে বুঝতে পারছে কয়জন? বেঞ্চ গুলোতে বুঝতে পারছে, আমার তো এখানে বেঞ্চ নিয়ে হিসাব। বুঝতে পারছে কতজন? x-6 জন। এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, বুঝো তোমরা। এই জায়গাটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট, এই জায়গাটা। তোমরা এখানে একটা ব্যাখ্যা লিখবে প্রয়োজনে, ঠিক আছে? তোমরা এটাতে একটা ব্যাখ্যা লিখবা, পারলে খাতায় একটা ব্যাখ্যা লিখবা বোঝার জন্য। কারণ কারণ সবাই বুঝতে পারেনি। এখানে কি লিখবা? কারণ সবাই বুঝতে বা কারণ 6 জন দাঁড়িয়েছিল, কারণ 6 জন দাঁড়িয়েছিল, ঠিক আছে? এই কথাটা একটু লিখে রাখবা, 6 জনকে দাঁড়ায় থাকতে হবে। তাহলে বেঞ্চে বসতে পারছে কয়জন? x-6 জন। বেঞ্চে বসছে কয়জন? x-6 জন। তাহলে আমাদের বেঞ্চ নিয়েই তো হিসাব। তাহলে এক্ষেত্রে কি হবে এখানে? x-6/5টি বেঞ্চ। তো এক্ষেত্রে মোট বেঞ্চ কতটি? এক্ষেত্রে মোট বেঞ্চ কতটা হবে? x-6/5, ঠিক আছে? তাহলে আমি এখানে এখানে লিখি, এক্ষেত্রে মোট বেঞ্চ x-6/5। প্লাস জিরো লেখার দরকার নেই, মানে এখানে তো খালিই ছিল না। যেমন আগেটা তো 2টা খালি ছিল বলে আমরা খালি লিখছিলাম, এখানে তো খালি ছিল না। তাহলে এটা হচ্ছে আনসার, মানে এটা হচ্ছে কি মোট বেঞ্চ। তো দেখো, এটা যেমন মোট বেঞ্চ সংখ্যা, এটাও তেমন মোট বেঞ্চ সংখ্যা। বুঝো, এটাও মোট বেঞ্চ সংখ্যা, এটাও কি মোট বেঞ্চ সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি না? প্রশ্ন মতে তোমরা কি বুঝতেছো? But তোমরা আমাদের ক্লাসরুমের কথা চিন্তা করো, মানে তোমরা চাপাচাপি করে বসে পিছনে 2-3টা বেঞ্চ খালি থাকে। তাহলে মোট বেঞ্চ সংখ্যা কি? মনে করো 10 যোগ ওই 3টা বেঞ্চ, 10 যোগ 3। কিন্তু যখন তুমি চাপাচাপি করে বসো, তখন 13টা বেঞ্চ পুরো জায়গায় চলে যায়, 13 বেঞ্চ ফিল আপ হয়ে গেছে। যখন একটু আরাম করে বসো, দেখা যাচ্ছে আরো 10 জনকে দাঁড়ায় থাকতে হচ্ছে। তুমি 10 জনকে বাদ দিয়ে দাও হিসাব থেকে, বুঝতে পারছো কয়জন? কারণ আমার আমার এখানে বেঞ্চ নিয়ে হিসাব। বুঝতে পারছো কতজন? x-6 জন। হ্যাঁ, বলো লাবিব, বলো তুমি কি বলতে যাচ্ছ, তাড়াতাড়ি বলো লাবিব। স্যার এক্ষেত্রে লিখছেন যে এরপর বলো 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 লাবিব। আচ্ছা,
স্যার এক্ষেত্রে লিখছেন যে এরপর আবার একটু বোঝান, আমার ওয়াইফাই প্রবলেম হচ্ছে তাই শুনি নাই। আচ্ছা আচ্ছা, ওয়াইফ আবার যখন আসবে তখন তুমি আবার একটু কষ্ট করে দেখে নিও, আমি রেকর্ডিংটা দিয়ে দিবো, কারণ নাহলে সবার জন্য একটু সমস্যা হবে। দেখো, এখানে এটাও হচ্ছে মোট ব্যান্ড সংখ্যা, বোঝার চেষ্টা করো। এটাও হচ্ছে মোট ব্যান্ড সংখ্যা, এটাও হচ্ছে মোট ব্যান্ড সংখ্যা, দোনোটাই হচ্ছে কি ব্যান্ড সংখ্যা, মোট ব্যান্ড সংখ্যা। তো আমরা লিখতে পারি না প্রশ্ন মতে এটি সমান সেটি, মানে কি x/6 + 2 = x - 6/5 লিখতে পারি না? এখানে যদি ছয়, যদি লসাগু নিই, যদি লসাগু নিই, 6 কে 6 দিয়ে ভাগ করলে কত? 1। 1 × x মানে কি x, প্লাস এখানে মনে হয় একটা কি আছে, 1 আছে। 6 কে 1 দিয়ে ভাগ করলে কত? 6। 6 × 2 = কত? 12 লিখলাম, এখানে কি থাকবে? x - 6/5 লিখলাম, বা আর গুণ করব, 5 দিয়ে গুণ করব। আচ্ছা, একদম ভেঙে ভেঙে লিখি, 5 × x + 12, এখানে 6 × x - 6, তাহলে কত হয় দেখো? 5x, 5 × 12 = 60, 6x - 6 × 6 = 36, বা বা 5x থেকে এই পাশে আনলাম, +6x ওই পাশে গেলে -6x, -36 +60 ওই পাশে গেলে -60, 5x থেকে 6x গেলে কত হয়? -x, আর এখানে হবে, রিক্স নেওয়া যাবে না, তোমরা নাহলে বেইজ্জত করে ফেলবা, 96। মাইনাস মাইনাস কাটাকাটি করলে x কত? 96। সবাই খুশি হয়ে গেছে, ওয়াও স্যার আনসার চলে আসছে। কিন্তু তুমি যখন আনসার পিছনে যখন আনসার মিলাচ্ছ, দেখা যাচ্ছে আনসার মিলে নাই। কেন? এক্স মানে কি? ছাত্রীর সংখ্যা। আমাকে কি এখানে কোথাও বলেছে ওই স্কুলের ছাত্র সংখ্যা নির্ণয় করো? হ্যাঁ, পরীক্ষায় দিতে পারে ছাত্র সংখ্যা নির্ণয় করো, কিন্তু এখানে তো ছাত্র সংখ্যা দেয় না, এখানে দিতে কি ব্যাঞ্চের সংখ্যা। তো ব্যাঞ্চ সংখ্যা কি? এটা দিয়েও করা যাবে অথবা এটা দিয়েও করা যাবে। ঠিক আছে, ব্যাঞ্চের সংখ্যা বললে দুইটা দিয়েই করা যাবে। দেখো, সুতরাং ব্যাঞ্চ সংখ্যা কি হবে দেখো, এক্স হচ্ছে কত? 96 ÷ 6 + 2t। 96কে 6 দিয়ে ভাগ করলে কত হয়? 16 + 2 সমান, মোট ব্যাঞ্চ হচ্ছে 18টি। এটাই হচ্ছে আনসার। সবাই কি বুঝতে পেরেছো? বুইজ এন্ড গার্লস, ইয়েস স্যার। শুনে খুবই ভালো লাগলো। অর্পিতা নাথ, তুমি কি কিছু বলতে চাচ্ছো? তুমি রেস স্যার হ্যান্ড তুলো। লাস্টে বুঝতে নাই। কোন পার্টটা লাস্ট বলতে? কোনটা, এটা লাস্ট নাকি এটা লাস্ট? স্যার বেঞ্চ সংখ্যা ওইটা লাস্টে। ব্যাঞ্চ সংখ্যা। বলো, এটাও তো ব্যাঞ্চ সংখ্যা, এটাও ব্যাঞ্চ সংখ্যা। আমাকে প্রশ্নে কি বের করতে বলেছে বলো? অর্পিতা, প্রশ্নে কি বের করতে বলেছে? ব্যাঞ্চ সংখ্যা। হ্যাঁ স্যার। তো ব্যাঞ্চ সংখ্যা, তো এই ব্যাঞ্চ সংখ্যার মধ্যে এক্স এর জায়গায় মানটা বসাই দিয়েছি আর কি বাবা। এই যে 96/6 + 2, কাটাকাটি করলাম, কত হচ্ছে? 16/2 মানে কত? 18। বলো বুঝে গেছে কিনা? হ্যাঁ স্যার। Okay. এরপরে অঙ্কটা আরো দামি অঙ্ক, এরপরের অঙ্কটা আরো অনেক বেশি স্যার একটু দাঁড়ান। দাঁড়াবো? বসি, বসে বসে পড়াই। ওয়েট করেন স্যার। হ্যাঁ স্যার। না, তোমরা বললে দাঁড়ালাম, না হলে তুমি যদি বলো দাঁড়িয়ে পড়ালে ভালো বুঝবা। সময় 10 সেকেন্ডের বেশি দিতে পারছি না বলে দুঃখ প্রকাশ করছি। সময় শেষ। সো ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। ওফ, আরো আরো দুটো, আরো তিনটা দামি দামি অঙ্ক আছে, 21, 22, 23। এগুলো শেষ করাই ছাড়বো যে কোনো প্রকারে। নেক্সট ক্লাসে আমরা 5.2 দিয়ে শুরু করবো, অফলাইন ক্লাস আমরা 5.2 দিয়ে শুরু করব। ওফ, কি দামি একটা অঙ্ক, 21 নাম্বারটা। স্যার 5.1 এর আপনি যে নোটটা দেখবেন বলেছিলেন, ওটা কি মানে যেগুলো আগামীকাল। করিয়েছেন ওগুলো করলেই হবে জি 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 নাকি সব করতে হবে? জি 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 জি, যা করিয়েছি তা করলেই হবে। আচ্ছা। উদাহরণে দেখুন, ম্যাথ করতে হবে। দেখুন,
হ্যাঁ, না না না, দেখুন, একটি লঞ্চে যাত্রী সংখ্যা 47 জন। টোটাল যাত্রী আছে কয়জন? 47 জন। মাথা পিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ। মানে লঞ্চ তো তোমরা মনে হয় চিনো, যাদের বরিশাল বাড়ি তারা তো ভালোই চিনে। তবে বরিশাল বাড়ি না হওয়া সত্ত্বেও আমি লঞ্চ চিনি, কারণ আমি লঞ্চে করে অনেকবার যাতায়াত করেছি, সৌভাগ্য হয়েছিল যাওয়ার। তো সেখানে কিছু কেবিন থাকে। মানে কেবিন হচ্ছে, যারা একটু বড়লোক টাইপের আছো, তোমাদের মতো, ওরা হচ্ছে কেবিন ভাড়া করে। সেখানে মানে ফ্যান ট্যান আছে, একদম পার্সোনাল ফ্যান আছে, মানে অনেকগুলো কেবিন, আবার এসি আছে। হ্যাঁ, যারা বড়লোক তারা কেবিনে থাকে। আর যারা আমার মতো গরিব আছো, হ্যাঁ, তারা নেই ডেক। ডেক মানে কি ডিরেক্ট, মানে ডেকের, মানে কি কি বলবো, ডেক্সি বলো না, ডেক্সির মতো, মানে ডিরেক্ট ও ডিরেক্ট ঢালাও ভাবে, জাস্ট ওখানে জাস্ট অনেকগুলো চেয়ার থাকে, হয় কখনো কোনো চেয়ারও থাকে না, ডিরেক্ট ডেকের উপরে গিয়ে বসে যে নিয়ে যেতে হয়। কেমন? তো কেবিনের ভাড়াটা ডেকের ভাড়ার দ্বিগুণ। ডেকের ভাড়া যদি 10 টাকা আর হয়, কিছু শুনি না স্যার। কেন শুনছো না তুমি বলো তো? আবার বলি, কেবিনের ভাড়াটা হচ্ছে ডেকের ভাড়ার দ্বিগুণ। কথাটা মানে কি, ডেকের ভাড়া যদি 10 টাকা হয়, কেবিনের ভাড়া হবে 20 টাকা, দ্বিগুণ টাকা। যদিও এখানে বলিস ডেকের ভাড়া হচ্ছে 30, তাহলে কেবিনের ভাড়া হবে কত? এখানে কথাটা লিখবো, আহ, এখানে কথাটা কি লিখবো, যেহেতু আম, কেবিনের তো কেবিনের ভাড়া ভাড়া 40 হতো না দ্বিগুণ করলে? 2 গুণ ডেকের ভাড়া, 2 গুণ ডেকের ভাড়া। এখানে ডেকের ভাড়া কত দিচ্ছে? 30। এখানে কথাগুলো লিখবার কি দেওয়া আছে, ডেকের ভাড়া 30 টাকা, যেহেতু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ, বা এখানে লিখবো প্রশ্ন মতে, হ্যাঁ, লিখে এখানে লিখবো কত, 60 টাকা। ওকে, এটা পেয়ে গেলাম। চলো, এবার কেবিনের যাত্রী সংখ্যা কয়জন, কেবিনের যাত্রী সংখ্যা কয়জন দিতে পারে, ডেকে যাত্রী সংখ্যা কয়জন দিতে পারে, সেগুলো দিতে পারে। তা ধরি কেবিনের যাত্রী সংখ্যা জন। কেবিনে যাত্রী কয়জন? জন। তো টোটাল মানুষ আছে কয়জন, পুরো লঞ্চটাতে মানুষ আছে কয়জন? 42 জন। তো কেবিনে যদি জন হয়, পুরো লঞ্চটাতে যাত্রী আছে কয়জন? সরি, 47 জন। কেবিনে যদি জন হয়, তাহলে ডেকে কয়জন হবে? তাহলে ডেকের যাত্রী সংখ্যা কয়জন হবে? 2x। 47 47। মাইনাস এক্স। 2x। তুমি তো টাকার কথা বলছো, তুমি টাকার কথা বলে নিতে পারো সবসময়, তুমি টাকা টাকা চিন্তা করবে না বাবা। আমাকে ফলো করো, আমি সবসময় টাকা টাকা করি, টাকা টাকা চিন্তা করবে না কখনো বাবা। আচ্ছা, কেবিনে যদি জন হয়, তাহলে লঞ্চে ডেকে হবে কয়জন? 47 মাইনাস জন। বুঝে গেছে? টাকা টাকা করো না, জীবনে টাকা দিয়ে কি হয় বলো? টাকাটা আমাকে দিয়ে দিও। আচ্ছা, এবার শোনো, ডেকের মাথা পিছু মানে বুঝো, একজন মাথা মানে যেন তার পুরো শরীরটা আর আসবে না, শুধু মাথাটাই আসবে। মাথা পিছু মানে কি, মাথা প্রতি, একজন মাথার জন্য 30 টাকা করে ভাড়া ডেকে। একজন মাথা। মাথা বুঝো না? মাথা পিছু মানে বুঝো না? মাথা পিছু মানে কি, একটা মাথা পিছু একজন মাথা প্রতি 30 টাকা করে ভাড়া দিতে হবে। তুমি শুধু মাথাটাকে নিয়ে যাবা, কেটে মাথাটাকে। আচ্ছা দেখি তার ওই যে, পিছু বুঝিনি, মাথার পিছুটা বুঝিনি। মানে একটা মাথার প্রতি, একটা একটা মাথার জন্য তোমাকে 30 টাকা করে দিতে হবে, এটা বলছে আর কি, বুঝো না? মাথা পিছু মানে হচ্ছে যে জন প্রতি, ভাই হয়েছে? ও ভাই, মাথা পিছু মানে জন প্রতি, এবার বুঝতে পারছো? হ্যাঁ ইয়েস বলো। স্যার। স্যার ডেকের Yes. যাত্রী সংখ্যাটা আরেকবার বুঝ। দেখে যাত্রী সংখ্যাটা মানে বুঝিনি কিসে কিসে। ও, ডেকের যাত্রী বলো, সংখ্যা পুরা ওই 47 মাইনাস বরিশালের ওই লঞ্চটাতে, বলো বরিশালের ওই লঞ্চটাতে টোটাল মানুষ আছে কয়জন বলো? 47। কেবিনে আছে একজন। তো ডেক, লঞ্চ মানে কি, কেবিন আর ডেক মিলেই তো। তো কেবিনে যদি হ্যাঁ, একজন হয়, ডেকে কয়জন হবে বলো? তাদের বলো। আর দেখ জিনিসটা কি? 47 মাইনাস। ও, ডেক জিনিসটাও বুঝাতে হবে। মনে করে এটা একটা লঞ্চ,
হ্যাঁ, লঞ্চের একদম ঢালাও ভাবে যেখানে বসে সেটাকে বলে কি ডেক। আর এখানে কিছু ঘর সিস্টেম স্যার থাকে, পার্সোনাল, এগুলোকে বলে কেবিন। বলো বুঝতে পারছো কিনা এবার? ভাই আরো বুঝাতে ইয়েস হবে? স্যার। ঠিক আছে, শেষ। স্যার তার স্যার এখানে তো প্লাসও হইতে পারতো, মাইনাস কেন হইছে? সেইম অন ইউ। ধরো টোটাল যাত্রী আছে 47 জন, কেবিনে মনে করো 7 জন, বলো ডেকে কজন হবে? 40 জন। দাঁড়া দাঁড়া, ওকে বলতে দাও। 40 জন। কি 40 জন। কি যোগ করছো? মানে টোটাল থেকে না। বিয়োগ করতে হয় আর কি। ঠিক আছে, বুঝে গেছে কিনা বলো? আচ্ছা। বুঝে গেছে? নাচো। হ্যাঁ, ওই আচ্ছা লাইনটা এবার আসো, আরেকবার বলেন তো স্যার। এবার আসো, পরে আসি। এবার এবার আমি একটু আগে এটা একটু করে আগে বুঝে, তারপর সবগুলো আবার ফার্স্ট থেকে বুঝাবো। দেখো এবার ফার্স্ট থেকে বুঝো। ডেকের ভাড়া কত বলছে? 30 টাকা। মাথা পিছু ভাড়া কত? 30 টাকা। তো এখানে কি বলছে? ডেকে, ডেকে একজনের ভাড়া, মাথা পিছু ভাড়া মানে একজনের ভাড়া, একজনের ভাড়া কত বলছে? 30 টাকা। তো ডেকে আছে কজন? 47 মাইনাস একজন, তাহলে 47 মাইনাস এক্স জনের ভাড়া কত হবে? একজন যদি 30 টাকা হয়, দুজন হবে 2 দিয়ে গুণ, তিনজন হবে 3 দিয়ে গুণ, চারজন হলে 4 দিয়ে গুণ, এতজন হলে এত দিয়ে গুণ। তার মানে কি 30 × 47 - x টাকা। এটা হচ্ছে ডেকের ভাড়া। ডেকে মনে করো 40 জন আছে, তাহলে 40 × 30 টাকা। এইভাবে এভাবে করে। কেবিনে, এরপর আসো কেবিনে, কেবিনে কেবিনে একজনের ভাড়া কত আসছে? কেবিনের ভাড়া, কেবিনের একজনের ভাড়া কত? 60 টাকা। কেবিনের একজনের ভাড়া কত? 60 টাকা। তাহলে কেবিনে কি লিখবো? কেবিনে একজনের ভাড়া হচ্ছে 60 টাকা। তো একজনের ভাড়া যদি 60 টাকা হয়, কেবিনে আছে কয়জন ধরছি? কেবিনে কয়জন আছে ধরছি? এক্স জন। তাহলে এক্স জনের ভাড়া হবে কত? গুণ করব 60 x টাকা। তাহলে আমি আবার বলি, একজনের ভাড়া এত টাকা হলে কেবিনে ডেকে যদি একজনের ভাড়া 30 টাকা হয়, ডেকে মানুষ আছে কয়জন? 47 মাইনাস একজন, তাহলে এত জনের ভাড়া কত হবে? 30 × এত। তারপর কেবিনে একজনের ভাড়া হচ্ছে 60 টাকা, তাহলে একজনের ভাড়া কত হবে? 60 × x টাকা। ঠিক আছে, তাহলে ডেক আর কেবিন মিলেই তো লঞ্চ। এই ডেক আর কেবিন, এটা এটা মনে করো ডেক, এটা মনে করো কেবিন। ডেক আর কেবিন মিলেই তো লঞ্চ। তো ডেকের ভাড়া আর কেবিনের ভাড়া মিলেই কত টাকা আসছে? মোট ভাড়া প্রাপ্তি, মানে মোট ভাড়া অর্জন হয়েছে কত টাকা? 1680 টাকা। এটা হচ্ছে মোট ভাড়া। বুঝো? কি লিখবো? প্রশ্ন মতে মোট ভাড়া কত টাকা বলছে? 1680 টাকা। তো মোট ভাড়া মানে কি? ডেকের ভাড়া প্লাস কেবিনের ভাড়া। ডেকের ভাড়া কত আসছে? 30 × 47 - x প্লাস কেবিনের ভাড়া কত আসছে? 60 x ইজ ইকুয়াল টু 1680। না বুঝলে রেজ হ্যান্ড করতে পারবা বা মেসেজে বলতে পারবা। তো গুণ করে দিব এখানে। 30 × 47 কত হবে? 1410 মাইনাস 30 x প্লাস 60 x ইজ ইকুয়াল টু 1680। বা দেখো 60 x আর 30 x কত হয়? 30 x। আর 1680, 1410 ওইদিকে চলে যাবে, এই যে চলে গেল। 1680 বিয়োগ 1410 কত হয়? 270। 30 x ইজ ইকুয়াল টু 270, বা এক্স ইকুয়াল টু কত? 270 / 30। তাহলে কত হয়? এক্স ইকুয়াল টু কত? 9। কেবিনের যাত্রী সংখ্যা এক্স জন ছিল। কেবিনের যাত্রী সংখ্যা কত জিজ্ঞেস করছো না? কেবিনের যাত্রী সংখ্যা কত? এক্স জন ছিল। তাহলে সুতরাং
কেবিনে 9 জন যাত্রী ছিল, বা কেবিনের যাত্রী সংখ্যা 9 জন। কেবিনের যাত্রী সংখ্যা 9 জন হচ্ছে আনসার। আর কোনো কোয়েশ্চেন থাকলে বলে ফেলো এবার, দ্রুত। আর কোনো কোয়েশ্চেন থাকলে বলে ফেলো। স্যার প্রশ্ন মধ্যে থেকে স্যার একটু clear হয়। বলো। মোট মোট যাত্রী কয়জন, না সরি, মোট ভাড়া কত টাকা উঠছে বলো। 1680। 1680। তো এখানে তোমার কি কি আছে, ডেক আর কেবিন না? বলো ডেকে কত টাকা আসছে। স্যার ডেকে 30 × 47 তারপরে মাইনাস এক্স। কেবিনে এটা আসছে না? হ্যাঁ, কেবিনের ভাড়া কত আসছে, এটা আসছে না? 60 এক্স। মানে এটা তো ডেক আর কেবিন মিলেই তো মোট ভাড়া। তো ডেকের ভাড়া আর কেবিন ভাড়া মিলেই মোট ভাড়া করছে আর কি। এরপর গুণ করে দিয়ে এটা পাইছি। বলো বুঝতে পেরেছো কিনা? জি স্যার। ভেরি গুড। পরের অঙ্কে চলে যাই, ইফ ইউ ডোন্ট মাইন্ড। পরের অঙ্কে চলে যাই, ইফ ইউ ডোন্ট মাইন্ড। স্যার একটু করে Yes, দাও। sir. দাঁড়াতে হবে আবার। আচ্ছা, দাঁড়ালাম তোমার জন্য। ব্রুর। বাস তেজ দুটোটাই করাতে হবে। স্যার শেষ। তাহলে আমিও 22 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। মোট 120টি 25 পয়সার মুদ্রা ও 50 পয়সার মুদ্রায় মোট 35 টাকা হলে, মোট 120টি মুদ্রা কয়টি আছে? 120টি। 25 পয়সা আর 50 পয়সা মিলে মোট 120টি মুদ্রা আছে। হ্যাঁ। তো কোন পয়সার মুদ্রা কয়টা আছে সেটা আমরা জানি না। কোন প্রকারের মুদ্রার সংখ্যা কত সেটা আমাদের বের করতে বলছে। ধরি, আমার সাথে সাথে লিখে ফেলো তোমরা দ্রুত। তাহলে কি কি পয়সা আছে? 50 পয়সা আর 25 পয়সা। কি কি আছে বললাম? 50 পয়সা আর 25 পয়সা। ধরি 25 পয়সার মুদ্রা আছে, 25 পয়সার মুদ্রা আছে সমান এক্সটি। 25 পয়সার মুদ্রা আছে কতটি? এক্সটি। এরপরে 50 পয়সার মুদ্রা আছে, বলো তাহলে কতটি হবে? দুইটা মুদ্রা মিলে হচ্ছে 120টি। কথাটা বোঝার চেষ্টা করো। আমি আমার সবার সামনেটা অফ করে দিচ্ছি, পরে সবার কোশ্চেনটা নিব। দুইটা দুইটা মুদ্রা মিলে হচ্ছে 120টি। মানে আমার হাতে ধরো 120টা মুদ্রা আছে। তো 25 পয়সা যদি 20টা হয়, 50 পয়সার মুদ্রা কতটা হবে? 100টি। কারণ টোটাল মিলে হচ্ছে 120টি। তো 25 পয়সার মুদ্রা যদি এক্সটি হয়, 50 পয়সার মুদ্রা কতটি হবে? 120 মাইনাস এক্সটি। আশা করি এই লাইনটা বুঝতে পারছো। 25 পয়সা যদি এক্সটি হয়, 50 পয়সা হবে 120 মাইনাস এক্সটি। গেল গা। এবার একটা কথা বুঝার চেষ্টা করো। ধরো আমার থেকে একটা 5 টাকার নোট আছে, একটা 5 টাকার পয়সা আছে মনে করো। একটা 5 টাকার পয়সা মানে কত টাকা? 5 টাকা। দুইটা 5 টাকার পয়সা মানে কি? 10 টাকা। তিনটা 5 টাকার পয়সা মানে কি? 15 টাকা। চারটা 5 টাকার পয়সা মানে কি? 20 টাকা। আমি এখানে কি করছি? একটা 5 টাকার পয়সা মানে কি? 5 একে 5। দুইটা 5 টাকার পয়সা আছে মানে কি? 5 যোগ 5 কত? 10 টাকা, বা 5 দুগুণে 10 টাকা। তিনটা 5 টাকার পয়সা আছে মানে কি? তিন টাকা একসাথে করলে কত? 15 টাকা। এভাবে করে না হিসাব করি আমরা? তো এখানেও সেম হবে। একটা 25 পয়সা মানে কত টাকা? 25 পয়সা। দেখো, একটা একটা 25 পয়সার মান, একটা 25 পয়সার মান কত টাকা? 25 পয়সা।
ওই যে যেমন একটা 5 টাকার মান কত, 5 টাকা, সেরকম একটা 25 পয়সার মান কত, 25 পয়সা। তাহলে আমার 25 পয়সা আছে কত, এটা এক্সট্রা। দুইটা থাকলে 5 গুণ 2, তিনটা থাকলে 5 গুণ 3। তো সেরকম এক্সট্রা 25 পয়সা থাকলে কি হয়, এক্সট্রা 25 পয়সার মান মানে কি হবে, 25 x পয়সা। একইভাবে একইভাবে একটা 50 পয়সার মান হচ্ছে কত, একটা 50 পয়সা মানে কত, 50 পয়সা। এবার আমার হাতে 50 পয়সা আছে কতটা, 120 মাইনাস এক্সটা। তাহলে 120 মাইনাস এক্সটা 50 পয়সার মান কত হবে, গুণ গুণ করতে হবে 50 দিয়ে, এটাকে 50 গুণ 120, 50 গুণ 120 মাইনাস এক্স পয়সা গেল গা। এবার যখন হিসাব করে দেখতেছে টোটাল টাকা আছে কত টাকা, 35 টাকা। কি বলছে, প্রশ্ন মতে মোট টাকা বা মোট আছে সমান, এভাবে লিখি, টাকা না লিখি, মোট আছে সমান 35 টাকা। তো 35 টাকা আমি এখানে করছি পয়সা, এখানে করছি টাকায়, এটা তো হবে না। কি করতে হবে তাহলে, 35 টাকায় কিসে কনভার্ট করতে হবে, পয়সাতে। তাহলে মোট কত পয়সা আছে, 3500 পয়সা আছে। এখন ধর, তাহলে মোট আছে, তাহলে মোট আছে মানে কি বলো, 25x, বা কি লিখবো, 25x প্লাস 15 × 120 - x। এই 25 পয়সা আর 50 পয়সা মিলে মোট আছে কত, 3500 পয়সা। তো আমি তাহলে এখানে কি লিখতে পারবো, আচ্ছা, এখানে আমরা প্রশ্নপত্রে এখানে লিখলে আসলে সুন্দর দেখাচ্ছে না, ইকুয়েশন হচ্ছে না এখানে। এখানে তোমরা লিখো দেওয়া আছে, এখানে তোমরা লিখো দেওয়া আছে, দেওয়া আছে, এটা লিখবো, এখানে লিখো 3500। কারণ ইকুয়েশনে কখনো একক লেখা যাবে না, তোমরা কথাটা খাতায় লিখে রাখো, ইকুয়েশনে কখনো একক লেখা যায় না। যেমন ইকুয়েশনে কখনো একক লিখতে পারবা না। তাহলে এখানে লিখো প্রশ্ন মতে। হ্যাঁ, এই এখন, এখন আর কোনো একক লিখি নেই, তাহলে কি লিখবো, বা 25x প্লাস গুণ করে দিব 50 গুণ 120, কত হচ্ছে 6000, মাইনাস 50x, এদিকে 3500। কেউ না বুঝলে মেসেজে বলবা, কেউ না বুঝলে মেসেজে বলবা 6000, বা তাহলে 50x 25 কিভাবে বিয়োগ হবে, -25x, এখানে হবে কত, 3500 বিয়োগ 6000, বা -25x সমান, বিয়োগ করলে কত হবে দেখো, 6000 বিয়োগ 3500, 2500, -2500, বা মাইনাস মাইনাস চলে যাচ্ছে, 25 এখানে গুণাকার আছে, তাহলে ওই পাশে লিখে হবে ভাগ, 2500 / 25, তাহলে x সমান কত, 100। তো আমাকে কি জিজ্ঞেস করছে, কোন প্রকারের মুদ্রার সংখ্যা কতটি। তো এখান থেকে আমরা লিখতে পারবো না, তাহলে এখানে আমরা আনসারটা যে লিখতে পারবো না। সুতরাং 25 পয়সার মুদ্রা আছে এক্সটি, লিখবো 25 পয়সার মুদ্রা আছে কতটি, 100টি।
50 পয়সার মুদ্রা আছে 125 - 100টি, মানে কতটি? 25টি। এটাই হচ্ছে আনসার। এবার কেউ বলো, কারো কোনো কোশ্চেন থাকলে এবার তোমরা বলো। তো এটা স্যার স্যার 120। ফুল একবার বুঝিয়ে দেন। 120 স্যার হবে, এটা এখানে 120। একশো স্যার বিশ স্যার একশো 20 বিশ হবে। রেকর্ড কোন মাইনাস গ্রুপে একশো দিবেন? বিশ হবে। ও একশো ও বিশ ও মাইনাস সরি সরি 100 সরি। হবে। স্যার 120। হ্যাঁ স্যার বলো। স্যার এই ক্লাসটার বুঝি নাই রেকর্ড কি স্যার। আগস্ট মাসের গ্রুপে দিবেন নাকি সেপ্টেম্বর মাসের গ্রুপে দিবেন? দুইটাতেই দিব। আচ্ছা। 5 তারিখ পর্যন্ত সবগুলো ক্লাস দুইটাতেই দিব। ওকে। তো আম, পুরোটা আরেকবার বলতে বলতে এটা সময় চলে যাবে বাবা, কারণ আমাদের আরেকটা অঙ্ক বাকি আছে। তোমার কোন লাইনটা সমস্যা সেটা বলো। 25 পয়সা হচ্ছে এক্সট্রা, তাহলে 50 পয়সা হচ্ছে 120 - x, এটা কি বুঝতে পারছো? এস স্যার। হ্যাঁ স্যার। ওকে। তাহলে একটা 25 পয়সা মানে কত? 25 পয়সা এক্সট্রা 25 পয়সা মানে কত? 25x। 25x। একটা 50 মানে 50, ওই যে এই নিয়মটা আর কি। তাহলে 120 - এক্সট্রা 25 পয়সা মানে কি 50 × 120 - x। আর মোট আছে কত টাকা? 35 টাকা। মোট আছে কত 25 টাকা। টাকা? 35 টাকা। তো টাকাকে আমরা পয়সায় কনভার্ট করলাম, তার মানে মোট মানে কি এটা যোগ এটা, এই দুইটা মিলে হচ্ছে কত? 3500। এখান থেকে এক্স অ্যামাউন্টটা বের করে ফেললাম আর কি। বুঝে গেছে? দেবযানী বড়ুয়া বুঝতে পেরেছো? অর্জুন বুঝে গেছে? স্যার 35-এর সাথে 100 গুণ করছেন যে এখানে, আমার অঙ্কটা কি, এটা এখানে কি বুঝি দেওয়া নাই। আছে? টাকা। আমাকে কি দেওয়া আছে এখানে? টাকা। বাট আমরা বের করছিলাম কি পয়সা। তো টাকাকে কিসে কনভার্ট করতে হয়েছে? পয়সাতে কনভার্ট করতে হয়েছে, সে কারণে আর কি। হ্যাঁ। বুঝতে পারছো? ওকে। হুম। কারোর প্রয়োজন হলে অ্যাসেস নিয়ে রাখতে পারো, কারো প্রয়োজন হলে অ্যাসেস নিয়ে রাখতে পারো। আমি পরের অঙ্কে চলে যাব। স্যার এসএস কি দিবি? স্ক্রিনশট। স্যার এখানে 50 এক্সট্রা কোথায় গেছে? 50x এর যোগ করছি, তো তুমি দেখো। এই যে আচ্ছা। 50, 50x কোথায় পাবা? 50x তো নাই। ঠিক আছে। 25x মাইনাস। আচ্ছা, এরপরে এই অঙ্কটা বুঝাবো, বাট জনসংখ্যা তো খুব কম। এটা একটু বুঝে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, বুঝার চেষ্টা করো সবাই। আসো, এটা একটু করে বুঝিয়ে দিই, সবাই একটু মনোযোগ দাও। একটা গাড়ি ঘন্টায় 60 কিলোমিটার বেগে, মানে 1 ঘন্টা চালালে 60 কিলোমিটার চলে। হ্যাঁ, এরকম বেগে কিছু পথ গেল, এবং ঘন্টায় 40 কিলোমিটার বেগে, মানে একটু স্পিডটা কমাই দিছে এবার, ঘন্টায় 40 কিলোমিটার বেগে অবশিষ্ট পথটা গেছে। একটু বোঝার চেষ্টা করো। ধরো এটা হচ্ছে সেই পথটা। এই পথে ধরো এতটুকু গেছে 60 কিলোমিটার পার ঘন্টা বেগে। যেভাবে লিখে দিচ্ছি এভাবে করে আগে লিখে ফেলো। 60 কিলোমিটার পার ঘন্টা বেগে গেছে। আর এই পথটা গেছে মনে করো 40 কিলোমিটার পার ঘন্টা বেগে। দুইভাবেই যাওয়া যায়, মানে দুইভাবেই গেছে, দুইভাবে যাওয়া যায় বলছি, সরি। আচ্ছা, গাড়িটি মোট 240 কিলোমিটার পথ অতিক্রম করলো। তাহলে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত পুরোটা হচ্ছে 240। ধরি 60 কিলোমিটার পার ঘন্টা বেগে গেছে, x কিলোমিটার পথ। এটা এটা সেম না, এই কিলোমিটার সেম না। মানে 1 ঘন্টা যদি গাড়ি চালাই, কথাটা বোঝার চেষ্টা করো, 1 ঘন্টা যদি তুমি গাড়ি চালাও, তুমি কতটুকু যাচ্ছ? 60 কিলোমিটার। তাহলে তুমি এরকম করে ধরো x কিলোমিটার গেছো, একদম 500 কিলোমিটার চলে গেছো। আর বাকি পথটা তুমি নিয়ে গেছো মনে করো কি 40 কিলোমিটার। তো বললাম কি এত বেগে, এটা হচ্ছে বেগ, এটা হচ্ছে বেগ। এত বেগে গেছো ধরো এতটুকু দূরত্ব, তাহলে এত বেগে, এটাও বেগ, এটাও হচ্ছে বেগ, এটাও হচ্ছে বেগ, এটাও বেগ। তো এত বেগে মনে করো, তাহলে 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 দূরত্ব কত হবে দেখি বলো তো? পুরো দূরত্ব তো হচ্ছে 240।
পুরো দূরত্ব হচ্ছে কি 240। তাহলে আহ এটা যদি এক্স হয় এটা কত হবে? 240 মাইনাস এক্স কিলোমিটার। দেখো বুঝা গেছে কিনা, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এখানে লিখতে হবে না, এখানে একটা কথাটা লিখে দিতে হবে। ধরি 60 কিলোমিটার পার ঘন্টা বেগে যায়, এত বেগে যায় কিছু পথ, ধরলাম কতটুকু পথ, এক্স কিলোমিটার গেছে, এত বেগে গেছে কি এক্স কিলোমিটার। তাহলে সুতরাং 40 কিলোমিটার পার ঘন্টা বেগে যায়, পুরোটা হচ্ছে 240, তাহলে এটা হবে কত, 240 বিয়োগ এক্স কিলোমিটার। গেল, বুঝলাম। এবার বেগ যখন 60 কিলোমিটার পার ঘন্টা, বা এত কিছু না লিখে মানে প্রথম ক্ষেত্রে লিখে দিই, প্রথম ক্ষেত্রে লিখে দিই, প্রথম ক্ষেত্রে বেগ হচ্ছে কত, এত, দূরত্ব হচ্ছে কত, এক্স কিলোমিটার। তুমি ফিজিক্সের অধ্যায় 2-এ একটা অঙ্ক করছিলাম, বেগ সমান কি লিখবো? আমরা জানি বেগ সমান কি, দূরত্ব বাই সময়, এস ইজ ইকুয়াল টু বিটি। মনে পড়ে কিনা দেখো, বেগ ইজ ইকুয়াল টু দূরত্ব বাই সময়। তাহলে আহ আমার কি দিতে আছে, বেগ আর দূরত্ব দেওয়া আছে, তাহলে সময় ইজ ইকুয়াল টু কি হবে? সময়টা যদি উপরে যায় বেগটা তাহলে কি নিচে নেমে যাবে, একান্তকরণ আর কি। সময়টা যদি উপরে যায় বেগটা কি নিচে নেমে যাবে, সময়টা উপরে গেলো বেগটা কি নিচে নেমে গেলো, এটা হচ্ছে কি দূরত্ব। আচ্ছা, এটা একটু রাখি। আহ পরে লিখলে ভালো হবে, দাঁড়াও একটু নোট আকারে লিখে দিই। এভাবে করে লিখো। আমরা জানি বেগ সমান দূরত্ব বাই সময়, তাহলে সময় সমান কি দূরত্ব বাই বেগ। তাহলে এক্ষেত্রে এক্ষেত্রে সময় যদি টি1 ধরি, টি1 সমান কি হবে বলো তো, দূরত্ব বাই বেগ, বলছি দূরত্ব কত এক্স, বেগ কত, বুঝতেছো? সময় সমান কি দূরত্ব বাই বেগ, বুঝার চেষ্টা করো বাবা। এটাকে আমি অন্য কালের কলম দিয়ে লিখে দিই, এটা খুবই ইম্পর্টেন্ট, কথাটা বুঝার চেষ্টা করো। বলো, সময় সমান কি দূরত্ব বাই বেগ। তো আমার এখানে সময়টা কি, দূরত্ব হচ্ছে কত এক্স, বেগ হচ্ছে কত 60, তাহলে x/60। এটা হচ্ছে প্রথম ক্ষেত্রের জন্য, এটা হচ্ছে কি প্রথম ক্ষেত্রের জন্য। এরপরে দ্বিতীয় ক্ষেত্রে আসো, দ্বিতীয় ক্ষেত্রে আসো, দ্বিতীয় ক্ষেত্রে বলো বেগ, দ্বিতীয় ক্ষেত্রে বেগ কত ছিল, 40 কিলোমিটার পার ঘন্টা, 40 কিলোমিটার পার ঘন্টা। দূরত্ব কত ছিল, 240 - x, 240 - x কিলোমিটার। তাহলে এক্ষেত্রে সময় যদি টি2 ধরি, বলো সময় সমান কি বলছি, দূরত্ব বাই বেগ। সময় সমান কি দূরত্ব বাই বেগ, তো দূরত্ব হচ্ছে কত, 240 - x ডিভাইডেড বাই বেগ হচ্ছে কত 40। পেলাম? হুম। আচ্ছা, তো মোট সময় কত বলছে আমাকে, প্রশ্নে মোট সময় কত বলছে, দেখো প্রশ্নে মোট সময় তোমার কত বলছে, 5 ঘন্টা।
আমরা যদি এখানে কথাটা যদি লিখি, প্রশ্ন মতে মোট সময় কত বলছে? 5 ঘন্টা। তো মোট সময় মানে কি T1 + T2, T1 + T2 হচ্ছে কত? 5। তো T1 কত? x/60, T2 কত? 240 - x/40 = 5। বা 60 আর 40 কে লসাগু নিব। দেখো ভেঙে ভেঙে করাচ্ছে একদম। কত হয়? মেসেজে বলো। 60 40 কে কত দিয়ে যায়? 2 দিয়ে করলে এভাবে করে দেখাতাম, 30 20। 2 দিয়ে করলে 15 10। 5 দিয়ে করলে 3 2। 2 × 4, 3 × 4 = 12। 3 × 15 = 45। 45 × কত? 90। হ্যাঁ, কোথায় আবার কি কি ভুল করলাম? ও, আমি তো বলছি 2 × 4, 4 × 5 = 20। 3 20 কত? 60। 60 × কত? 120। তাহলে লসাগু কত? 120। বা 6 4, ওই যে লসাগু যেটা 6 4 লসাগু কত? 12, সেটা দিয়ে করলেও হয়ে যেত। 120। 120 কে 60 দিয়ে ভাগ করলে কত হয়? 2। তাহলে কত হবে? 2x প্লাস 120 কে 40 দিয়ে ভাগ করলে কত হবে? 3। তাহলে 3 × 240 - x, 240 × 3। বুঝতেছো এটা? তাহলে আচ্ছা ভেঙে লিখি। 3 × 240 - x, এগুলো কত? 5। এবার ভেঙে ফেলি। 2x প্লাস 240 × 3 কত? 720 মাইনাস 3x = 5। তো দেখো, 5 আর 120 ডিরেক্ট গুণ করে দাও। আচ্ছা, দাও, না বুঝতে এভাবে করে লিখি। তাহলে কি হয় দেখো, 2x - 3x কত হচ্ছে? -x = 5 বড় 600। তো 600 বিয়োগ 720 কত দাঁড়াচ্ছে? জায়গাও নেই। কত দাঁড়াচ্ছে বলো? -x কত দাঁড়াচ্ছে? 600 বিয়োগ 720, 100 -120। মাইনাস মাইনাস চলে যাচ্ছে। x = কত? 120। তাহলে কি বলছে? 60 কিলোমিটার বেগে কতটুকু গিয়েছিল? 60 কিলোমিটার বেগে কতটুকু গিয়েছিল? আমরা আমাদের প্রশ্নে কি ছিল? আমরা কত ধরছিলাম? x কিলোমিটার। তাহলে অর্থাৎ 60 কিলোমিটার বেগে 120 কিলোমিটার গিয়েছিল, গিয়েছে। চান্সার। ঠিক আছে, এইভাবে করে কাজটা করতে হবে আর কি। যদি বলতো 40 কিলোমিটার/ঘন্টা বেগে কতটুকু গিয়েছে, কি হতাম? 240 বিয়োগ 120, মানে 120 কিলোমিটার হতো আর কি। ঠিক আছে, কার কোনো কোয়েশ্চেন থাকলে করে ফেলো দ্রুত। স্যার ক্যালকুলেশনটা স্যার আরেকবার। কোনটা কোনটা কোনটা? এটা এটা নাকি এটা? প্রশ্ন মতে না প্রশ্ন না, মতে প্রশ্ন মতে এটা থেকে। স্যার প্রশ্ন বলো। মতে প্রশ্ন তো আমাকে মোট সময় কত বলছে? 5 ঘন্টা। তো 5 ঘন্টা যদি হয় T1 + T2, T1 এর মান বসালাম, T2 এর মানটাও বসালাম। 60 এবং 40 লসাগু কত? 120 লিখলাম। 120 কে 60 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 2। তাহলে 2x। 120 কে 40 দিয়ে ভাগ করলে 3। 3 এটা আসছে। এরপর ব্র্যাকেট ভাঙছে কি, গুণ করছি। 120 কে 5 দিয়ে গুণ করে দিলাম। 720 কে ওই পাশে নিয়ে গেছি, দেন এই জিনিসটা আসছে। বুঝা গেছে? স্যার অ্যান্সারটা স্যার কত? ফার্স্টের দিকটা আরেকবার বুঝিয়ে দিন। কোনটা ফার্স্টের দিক? স্যার অ্যান্সারটা একটু কত একবার বলবেন? এখানেই লিখতে 120। ছিল। 120 কিলোমিটার আনসার। স্যার আমি আপনাকে অন্যভাবে ম্যাথটা শুরুর করে দিক দিয়ে। পাঠাচ্ছি, একটু দেখুন হ্যাঁ, ওটা হচ্ছে এই নাকি। ম্যাথটাকে আবার তুমি চাইলে অন্যভাবেও করতে পারবা। আমি এখানে সময় দিয়ে করছি না, তুমি চাইলে দূরত্ব দিয়েও করতে পারবা। সেক্ষেত্রে তুমি কি স্যার আমি আপনাকে পাঠাইছি, একটু দেখিয়েন প্লিজ। একটু পরে স্যার স্যার এই ম্যাথটা স্যার স্কুলে দূরত্ব দিয়ে করেছে স্যার, কোন দিকে একইভাবে করা করবো যাবে। এখন? দুইটা দিয়ে করা যাবে বললাম তো বাবা, আমি তো দুইটাই বললাম, দুইটা দিয়ে করা যাবে। তুমি এটাকে সময় দিয়ে করতে পারবে। এটাকে ধরো, ধরবা কি সময়, ধরবা এটা কি এক্স মিট, যে ধরবা কি সময় x ঘন্টা, আর এখানে ধরবা সময় কি 5 - x ঘন্টা। ঠিক আছে, আমি সময় দিয়েও করছি, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি।
একটা মিনিট দাঁড়াও। এটাকে কোনো সময় দিয়েও করতে পারবে। এটাকে যদি তুমি ধরো এক্স ঘন্টা, এটা ধরবা কি 5 - x ঘন্টা, তখন এগুলো একটু চেঞ্জ হয়ে যাবে আর কি। তবে আমার থেকে এটাই ভালো লাগতো যে কত কত দূর গিয়েছিল, তো আমি সেজন্য দূরটাকে ধরে ফেলছি, কত দূর গিয়েছিল। 60 কিলোমিটার পার ঘন্টায় বেগে সে কতটুকু গিয়েছিল x কিলোমিটার, ডিরেক্ট মানটা চলে আসছে 120। হ্যাঁ, এটা দিয়ে করা যাবে, অথবা তোমরা যদি সময় দিয়ে যাও সময় দিয়েও নিয়ে করতে পারবা। যে কোনো একভাবে করা যাবে। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো তোমাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে অনুশীলন, এই উদাহরণ যে কি বলে কথার অঙ্ক সবগুলো 15 থেকে 23 পর্যন্ত সবগুলোই করে ফেলবা। 15 থেকে 23, ঠিক আছে। আর এখান থেকে যেগুলো দাগাই দিছিলাম আর কি, এগুলো সবগুলো তোমরা হোমওয়ার্ক করে ফেলবা। অবশ্যই পরবর্তী ক্লাসে তোমরা হোমওয়ার্কটা নিয়ে আসবা। আজ এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ, টাটা, বাই বাই।